বার করে সবাই 210 পেজ। আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আরম্ভ করেছিলাম। তার মধ্যে 15 নম্বর অধ্যায় দুটো পার্ট, 15.1 এবং 15.2। 15.1 আমরা কমপ্লিট করেছিলাম আগে। আজকে আমরা 15.2 অধ্যায়টা শুরু করব। তো অধ্যায় শুরু করার আগে আমি বলেছিলাম, যখন একটা অধ্যায় আমি জ্যামিতির অধ্যায় শুরু করি, জ্যামিতি আগে কতটা কি জানতে হবে, কতটা কি পড়তে হবে, সেটা সম্বন্ধে আগে ভালো করে আমরা জানবো। তারপরে আমরা আগে বিষয়বস্তুগুলো সম্বন্ধে আমরা জানবো, যে এই জিনিসগুলো জানতে হবে, এই জিনিসগুলো পড়তে হবে, তারপরে ওগুলোকে আমরা ডিটেলসে ব্যাখ্যা করে আমরা জানবো। তা বইটা প্রথমে হাতে নাও। বইটা হাতে নাও, বার করো 210 পেজ। যে পুরো বইটাকে আগে দাগ দাগ মারো, মানে পুরো লেসনটাকে, পুরো বইটা না, পুরো লেসনটা দাগ মারো, কি কি জিনিস পড়তে হবে বা কি কি জিনিস পড়লে যথেষ্ট, এর বাইরে না পড়লেও হবে। 210 পেজে দেখো প্রয়োগ 7, মিডিলের একটু নিচে প্রয়োগ 7টা আন্ডারলাইন করো। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, ওটা আন্ডারলাইন করে রাখো। ওই ডিটেলস আমরা পরে বুঝছি। শুধুমাত্র এখন দাগ মারতে বললাম, কারণ দাগ মারলে পুরো চ্যাপ্টার সম্বন্ধে কনসেপ্ট পাওয়া যায়, যে হ্যাঁ এই জিনিসগুলো পড়তে হবে। তারপর নিচে চলে এসে সব লাস্টের লাইনটা ওই পেজেই, 210 পেজের সব থেকে লাস্ট লাইনটা বৃত্তের বুঝেছি লেখা আছে, যে বৃত্তের একটা বক্স করা আছে, অন্তস্থ অবলিক দিয়ে বহিস্থ আছে, কোনো বিন্দু থেকে কোনো ওই বৃত্তে কোনো স্পর্শক অঙ্কন করা যায় না, ওটা আন্ডারলাইন করে রাখো। ওটা আন্ডারলাইন করা হয়ে গেলে চলে এসো এবার তারপরে 211 পেজে। 211 পেজে উপপাদ্য 41-এর ঠিক ওপর দিকে দেখো, ঠিক উপর লাইনটাই স্পর্শকের দৈর্ঘ্য বলে একটা কথা আছে, ওই লাইনটা আন্ডারলাইন করো। স্পর্শকের দৈর্ঘ্য বলে একটা কথা আছে, সেই লাইনটা আন্ডারলাইন করতে বললাম। ওটা হয়ে গেলে চলে এসে এবার যুক্তি দিয়ে প্রমাণ করে উপপাদ্য 41 ট্রিপল স্টার দিয়ে ভিভিআই লিখো। উপপাদ্য 41 ট্রিপল স্টার দিয়ে ভিভিআই লিখে রাখো। এটা হয়ে গেলে চলে এসে এবার তারপরে 211 পেজ হলো, 212 পেজ চলে এসে এবার 212 পেজে প্রয়োগ 9, প্রয়োগ 10 আর প্রয়োগ 11। 212 পেজ হয়ে গেলে চলে এসে এবার 213 পেজে। 213 পেজে দেখো নিজে করি 15.1, নিজে করি 15.1 এর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। ওটা হয়ে গেলে চলে এসে এবার নিজে করি 15, দেখো নিজে করি 15.2। 15.2 এর 3টা লাইন আছে দেখো, 1, 2, 3। ওই 3টাকে আন্ডারলাইন করো ওখান থেকে। 1 নম্বর, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। এগুলো প্রমাণ করার দরকার নাই, শুধুমাত্র আমরা জানবো, কারণ এখান থেকে সরাসরি আমাদের কি করে প্রশ্ন জিজ্ঞেস করে, মানে লাইন তুলে দিয়ে প্রশ্ন করে, শর্ট কোশ্চেন। 213 পেজে চলে এসে তারপরে চলে এসে 214 পেজ। 214 পেজে দেখো নিচের দিকে যেগুলো তোমরা দেখো লাল লাল কালিতে লেখা আছে, অন্তস্থ ভাবে বা অন্তঃস্পর্শ, অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ। তারপরে আছে দেখো সাধারণ স্পর্শক। তার নিচে দেখো বহিস্থভাবে বা বহিঃস্পর্শ। ওগুলো কথা শুধু আন্ডারলাইন করে রাখো, এই যে ওই জিনিসগুলো আমরা জানবো একটু পরে আমরা ওগুলো নিয়ে ডিসকাস করব। তারপরে চলে আসো আবার সাধারণ স্পর্শক। তারপরে দেখো 8 নম্বর হলুদ কালারের 8 নম্বর পয়েন্টে 4টা তোমার এখানে ছবি আছে। এক হচ্ছে ওই 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আর 13 নম্বর। হলুদ কালারের 8 নম্বর পয়েন্টের হলুদ কালারের পয়েন্ট করা আছে, ওখানে বললাম 4টা ছবি আছে, 10, 11, 12 আর 13 বললাম। ওই 4টাকে করো। তারপরে চলে এসো তারপরে পেজে 9 নম্বর পয়েন্টে চলে এসো। সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক, এই দুটোকে আন্ডারলাইন করে রাখো। সরল সাধারণ স্পর্শক আর বললাম তির্যক সাধারণ স্পর্শক, এই দুটোকে আন্ডারলাইন করো। তারপরে চলে এসে এবার উপপাদ্য 42, এটাকে
দাগ মারো, দাগ মেরে লিখে রাখো 1 স্টার। এটাও ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। 1 স্টার বৃত্তি মানে এগুলো পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, যেগুলো 2 স্টার 3 স্টার পড়ছে ওগুলো ঘন ঘন দেয়। উপপাদ্য 42, উপপাদ্য 42 হয়ে গেলে চলে এসে তার পরের পেজে, এবার 216 পেজে, 216 পেজে দেখো ওপর দিকে নীল কালিতে লেখা আছে, যদি দুটি বৃত্ত বহিঃ স্পর্শ করে তাহলে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের বক্স দেওয়া আছে, তারপরে সমষ্টির বা অন্তরের সমান হবে। তো ওই পুরো লাইনটা দাগ মেরে রাখো, কোনটা কি হবে সেটা আমরা পরে আলোচনা করছি। তার নিচে ছবি দেওয়া আছে, লাল কালিতে লেখা আছে পি কিউ ইকুয়াল টু পি এ প্লাস এ কিউ, ওটাও লিখে রাখো। লিখে রাখো না, ওটা আন্ডারলাইন করে রাখো। আবার দেখো তার নিচেই নীল কালিতে লেখা আছে যেটা, আবার যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দুটির দৈর্ঘ্যের অন্তরফলের সমান, ওই লাইনটা আন্ডারলাইন করে রাখো। তার পাশে একটা পি কিউ ইকুয়াল টু ড্যাশ মাইনাস ড্যাশ, ওটাকে আন্ডারলাইন করে রাখো, ওটা তোমাদের কাজ হবে, এটা তোমরা বুঝিয়ে দেবো, তোমরা ওটা করতে পারবে। চলে এসে এবার প্রয়োগ 14, ট্রিপল স্টার দিয়ে ভিভিআই লিখো। প্রয়োগ 14, ট্রিপল স্টার দিয়ে ভিভিআই লিখো। প্রয়োগ 14 হয়ে গেলে চলে এসে প্রয়োগ 15। প্রয়োগ 15 এবার দাগ মারো দিয়ে 1 স্টার লিখে রাখো, একটা স্টার দাও। প্রয়োগ 16, পুরো অঙ্কটা প্রমাণ করার দরকার নাই, মানে অঙ্কটা প্রমাণ করার দরকার নেই, এখান থেকে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। 16 2 নম্বর পয়েন্টটা শুধু আন্ডারলাইন করে রাখো, আর এ এস কোন আর এ এস ইকুয়াল টু 1 সমকোণ, শুধুমাত্র ওই কথাটা আন্ডারলাইন করে রাখো। 16 2 নম্বরে বললাম, প্রয়োগ 16 2 নম্বরে বললাম আর এ এস কোন আর এ এস ইকুয়াল টু 1 সমকোণ, শুধুমাত্র ওটাকে আন্ডারলাইন করতে বললাম, বাকি কিছু করতে বলছি। প্রমাণ করে দেখার নেই, শুধু ওটা আমরা বুঝবো, কারণ ওখান থেকে আমাদের শর্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তারপরে চলে এসো কোশ্চেন দেখি 15.2, তারপরে কোশ্চেন দেখি 15.2 বার করো সবাই। কোশ্চেন দেখি 15.2 এর 1 দাগ এবং 2 দাগ লিখে রাখো ভিভিআই, ট্রিপল স্টার দিয়ে ভিভিআই। 1 দাগ 2 দাগ, তারপর চলে এসো এবার 5 দাগ নম্বর 5, এটাও তোমার লিখে রাখো স্টার মেরে রাখো 1 স্টার। 5 হয়ে গেলে চলে এসে এবার 8 নম্বর এবং 9 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর দাগ মারো, দুটো করতে হবে। তারপর এবার শর্ট কোশ্চিন, শর্ট কোশ্চিন সব করতে হবে, কোনো এখানে ছাড় নাই। 11 সব, 11 এ এর সবগুলো এমসিকিউ, বি এর সত্য মিথ্যা সবগুলো, শূন্যস্থান পূরণ, সি এর সবগুলো, এগুলোর কোনো ছাড় নাই, এগুলো সবগুলোই করতে হবে। 11 পরে চলে এসো 12, 12 এগুলো সবগুলো করতে হবে, কারণ এখানে কোনো ছাড় নাই। 1 2 3 4 5 নম্বরটা লিখে রাখো ভিভিআই, 5 নম্বরটা। এই হচ্ছে আমাদের 15 নম্বর অধ্যায়। 15.1 তো আমরা আগে কমপ্লিট করে ফেলেছিলাম, এবার আমরা 15.2 দুইয়ের পিছনে লাগবো। এটাকে আমরা ডিটেলসে প্রথম থেকে যেখান থেকে দাগ দিতে আরম্ভ করেছিলাম সেখান থেকে বার করে একদিক থেকে আমরা বুঝবো। তো চলে এসো আবার প্রথম পেজে, কত 210 পেজ। 210 পেজে কি ছিল আমাদের, তাহলে অধ্যায়, এবার আমি বললাম আগে দাগ মেরে দিলে কি হয়, চ্যাপ্টার সম্বন্ধে কি কি জিনিস পড়তে হচ্ছে, তাহলে সেটা আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে যাচ্ছে যে আমাকে এই জিনিসগুলো জানতে হবে, এর বাইরে না জানলেও চলবে। আর তার মধ্যে আমি আগেই বলছিলাম যে জ্যামিতি আমি যা বলছি শুধুমাত্র সেই সেই জিনিসগুলোই করো, ওর বাইরে করার দরকার নাই। আর ওগুলোর মধ্যে থেকে আমরা 23 মার্কের যে জ্যামিতি মাধ্যমিক আছে, তাহলে 23 আমরা পাবো। তাহলে চলে এসে এবার প্রয়োগ কত 7, 210 পেজের প্রয়োগ 7 কি বলেছে দেখো, এখানে ভালো করে শোনো। বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, দেখো এবার, তাহলে এই একটা আমি বৃত্ত নিলাম, এটা মনে করো বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের বহিস্থ মানে আমরা বলেছিলাম বৃত্ত সম্পর্কিত আমরা 3 রকম বিন্দু নিতে পারি। কিরকম বিন্দু, বৃত্তের উপরে মানে এই যে কালো দাগটার উপরে, বাইরে মানে বৃত্তের ঠিক বাইরে হবে, আর ভিতরে মানে বৃত্তের এই কালো দাগটার ভিতরে। কালো দাগের উপরে মানে বৃত্তের উপরে, কালো দাগের বাইরে মানে বৃত্তের বাইরে,
আর কালো দাগটা ভিতরে মানে বৃত্তের ভিতরে। বলছে বৃত্তের বহিস্থ, বহিস্থ মানে বাইরের। তা বাইরে যদি আমি কোনো একটা বিন্দু নিই, তাহলে এই বিন্দু থেকে আমরা দুটির বেশি স্পর্শক অঙ্কন করতে পারি না। মানে এক কথায় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা যদি স্পর্শক টানি, এখান থেকে মনে করো এই একটা বিন্দু নিলাম, বৃত্তের উপর একটা বিন্দু নিলাম, এখানে একটা মনে করো বৃত্তের একটা উপর বিন্দু নিলাম, তার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টে যোগ করে একটা স্পর্শক হবে, আর এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টে যোগ করলে একটা স্পর্শক হবে। তাহলে এই যে পয়েন্ট যেটা পেলাম, এটার নাম যদি এ বিন্দু দিই, এটার নাম যদি বি বিন্দু দিই, তাহলে এপি হলো একটা স্পর্শক, আর এখানে বিপি হলো আরেকটা স্পর্শক। তাহলে এখানে এই দুটি মাত্র, এই দুটির বেশি আমরা স্পর্শক টানতে পারি না। এর আগের দিন তোমাদেরকে বলা হয়েছিল, এর আগের অধ্যায়ে 15.1 নম্বর অধ্যায়ে পার্ট 1 নাহলে পার্ট 2 কোন একটা পার্টে বলেছিলাম যে বৃত্তের ওপর কোন বিন্দুতে আমরা, বৃত্তের ওপরে আমি কি বললাম, বৃত্তের ওপরে একটা বিন্দুতে একটির বেশি স্পর্শক টানা যায় না। তাহলে এখানে একটা বিন্দু নিয়েছিলাম, তাহলে এই একটা স্পর্শক, তাহলে এই এখানে তো আমি আরেকটা বিন্দু নিয়েছি, তাহলে এখানে আমি আরেকটা স্পর্শক পাবো। তাহলে এই দুটো এখানে গিয়ে জয়েন করছি, তাহলে এখান থেকে আমরা কটা টানতে বললাম, দুটো টানতে বললাম। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা কটি স্পর্শক টানতে পারি, একমাত্র দুটি স্পর্শক টানতে পারি, তার বেশি আমরা স্পর্শক টানতে পারি না। শুধুমাত্র এই কথাটা মনে রাখো, প্রমাণটা করার দরকার নাই, প্রয়োগ 7 ছিল না, এটা প্রমাণ টন করে দেওয়া আছে, প্রমাণ করার দরকার নেই, শুধুমাত্র এই লাইনটা আমরা মনে রাখবো। তাহলে এই যে এটাকে বলা হয় স্পর্শ বিন্দু, আমরা এর আগের অধ্যায়ে জেনেছিলাম এটাকে স্পর্শ বিন্দু বলা হয়, এটাকে স্পর্শ বিন্দু বলা হয়। স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু পর্যন্ত এই যে এটা এপি, এটাই হলো স্পর্শকের দৈর্ঘ্য। তাই এপি হলো স্পর্শকের দৈর্ঘ্য, প্রথম স্পর্শকের দৈর্ঘ্য। আটটা যদি স্পর্শক যদি বলি বিপি, তাহলে স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু পর্যন্ত মানে এখান থেকে এইটুকু বিপি, তাহলে এটা হলো আমাদের আরেকটা স্পর্শক। তাহলে এই দুটি স্পর্শকের আবার কি হবে, দৈর্ঘ্য কি হবে বলো, অলওয়েজ দৈর্ঘ্যটা সমান হবে, দৈর্ঘ্য দুটো কি হবে বললাম, সমান হবে। মানে এক কথায় আমরা এখান থেকে এটাই জানতে পারলাম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় বা অঙ্কন করা যায়, এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এটা পি বিন্দু, তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা যায় বা অঙ্কন করা যায়, তাদের দৈর্ঘ্যগুলো কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। তখন এখানে এপি আর বিপির মানটা কি হবে, সমান। স্পর্শকের দৈর্ঘ্য মানে কোনটা বলেছিলাম, স্পর্শকের দৈর্ঘ্য মানে বলেছিলাম যে স্পর্শ বিন্দু থেকে বাইরের বিন্দুর মধ্যে দূরত্ব যেটা, এটাকে আমরা স্কেল দিয়ে মাপলে যেটা পাবো সেটা হচ্ছে ওর দৈর্ঘ্য। আশা করি এই পর্যন্ত কারো অসুবিধা নাই, এই পর্যন্ত ক্লিয়ার। আর স্পর্শকের দৈর্ঘ্য বলে আমি পয়েন্ট করেছিলাম এর আগে, এর পরের হইতে, ওটা আশা করি বুঝতে পারা গেল স্পর্শকের দৈর্ঘ্য কোনটা। 211 পেজে স্পর্শকের দৈর্ঘ্য বলে একটা কথাকে আন্ডারলাইন করেছিলাম, ওই কথাটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। আরেকটা কথা বলে রাখো, আরেকটা কথা এখন মনে রাখো, ভালো করে শোনো। বৃত্তের বললাম কটা বিন্দু আমরা নেব, তিনটা বিন্দু, বৃত্তের ওপরে, বৃত্তের বহিস্থ বিন্দু, আর একটা বৃত্তের অন্তস্থ বিন্দু মানে ভিতরের বিন্দু। তাহলে বৃত্তের ওপর কোন একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শ আনা যায়। এই যে বৃত্তের কোন একটা যদি ওপরে একটা বিন্দু নিই, এটা বৃত্ত, তাহলে এর উপরে যদি আমরা একটা বিন্দু নিই, তাহলে একটা বিন্দুতে একটার বেশি স্পর্শক টানা যায় না। আর বহিস্থ বিন্দু থেকে বলো কটা স্পর্শ টানা যায়, এক্ষুনি জানলাম কটা টানা যায়, দুটি টানা যায়। কিন্তু যদি অন্তস্থ কোনো বিন্দু নিই, ভিতরে যদি কোনো বিন্দু নিই, তাহলে এই বিন্দু থেকে আমি কোনো স্পর্শকই পাবো না। কারণ স্পর্শক মানে আমি কি বলেছিলাম, এক বৃত্তটাকে মাত্র একটা বিন্দুতে টাচ করে যাবে। এটাকে আমি যদি এদিকেও বাড়াই, তাহলে এখানে কি একটা বিন্দু টাচ করছে, তাহলে এই বিন্দুতে দুই জায়গাতেই যদি এ করে, ওটাকে টাচ বল না, স্পর্শক বল না, কি বলে ওটাকে ছেদক বলা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু থেকে কোনো স্পর্শক টানা যায় না। তাহলে চলে এসো ওখানেই 210 পেজে ঠিক ওর মাথার উপরে দেখো, নিজে লিখি বলে লাল কালিতে লেখা আছে, ওই পয়েন্টটাতে উত্তর কি হবে, যে বৃত্তের অন্তস্থ অবলিক বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের কোনো স্পর্শক অঙ্কন করা যায় না। তাহলে উত্তর কি হবে, অন্তস্থ। কারণ অন্তস্থ কোনো বিন্দু থেকে আমরা স্পর্শক অঙ্কন করতে পারি না। ক্লিয়ার? যে যে পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করতে বলছি, যে যে পয়েন্টগুলো মনে রাখতে বলছি, একমাত্র ওই পয়েন্টগুলো মনে রাখো, ওখান থেকে কোশ্চেন তোমার হুবহু তুলে দেওয়া হয়, সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ তুলে দেওয়া হয়। খুঁটিনাটি পড়ে যাও, যা আছে বইয়ে, যা যা করতে বলছি, যা আছে বইয়ে সবই তো আমি তো পড়তে বারণ করছি, যেগুলো পড়তে বলছি আপাতত ওগুলোই পড়ো, তার বাইরে পড়া দরকার নাই। তারপরের পেজে 211 পেজে স্পর্শকের দৈর্ঘ্য, এই কথাটা অলরেডি আমাদের বোঝানো হয়ে গেছে। স্পর্শের দৈর্ঘ্য মানে কাকে বুঝি, বৃত্তের উপরের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্বটাকে বলা হয়
কোন একটা স্পর্শকে, এটা একটা স্পর্শক, একটা এপি একটা স্পর্শক আর বিপি একটা স্পর্শক, তাহলে এই স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব যেটা বা দৈর্ঘ্য যেটা, ওটাকে বলা হয় স্পর্শকের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা মাপবো কিরকম, স্কেল দিয়ে মাপলে মাপতে পারবো ওটাকে আমরা। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। উপপাদ্য 41টা পড়ো সবাই, ইম্পর্টেন্ট উপপাদ্য, পরীক্ষা এটা মাঝে মধ্যে দেয়। আর এই লেসনের মধ্যে 15 নম্বর অধ্যায়ের সব থেকে ভিভিআই উপপাদ্য হচ্ছে 41 নম্বর উপপাদ্য। উপপাদ্য কত? 41 ভিভিআই, 15 নম্বর অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট উপপাদ্য। পরীক্ষাতে এটা অনেকবার রিপিট হয়। আমি আমার নিজের মাধ্যমিক পরীক্ষা এসেছিল, আমি যখন 2009 মাধ্যমিক পরীক্ষা দিতাম, আমার পরীক্ষাতেও এরা এসেছিল। আমি নিজেটা প্রমাণ করেছিলাম পরীক্ষাতে। আমার মাধ্যমিক পরীক্ষা 2009 এসেছিল এটা, তারপরে আরো অনেকবার রিপিট হয়েছে। তাহলে উপপাদ্য 41 তোমাকে বলা হচ্ছে কি, দেখো এবার বলছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, আমরা একটু আগে জানলাম কটা স্পর্শ টানা যায়, দুটি টানা যায়। তাহলে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে তাদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে কি বলতে চেয়েছে দেখো, এদিকে ভালো করে বুঝো। তাহলে আমি একটা প্রথমে বৃত্ত নিলাম, কেন্দ্র মনে করলাম ও। তাহলে এই কেন্দ্রে যদি ও নেওয়া হয়, তাহলে দেখো এখানে বৃত্তের বহিস্থ বিন্দু আমি নিলাম, মনে করো পি একটা বিন্দু নিলাম। বৃত্তের বহিস্থ বিন্দু বলতে বলেছিল আমাকে, একটা পি বিন্দু আমি নিলাম। যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। তো মানে এবার আমি স্পর্শ মানে এখান থেকে আমি স্পর্শ টানতে চাই, তাহলে বৃত্তটাকে নিশ্চয়ই টাচ করবে একটা বিন্দুতে, কারণ আমরা জানি স্পর্শক বৃত্তকে কটা বিন্দুতে টাচ করে, স্পর্শক বৃত্তকে একটা মাত্র বিন্দুতে টাচ করে। তাহলে এটা মনে করে পেলাম একটা বিন্দু, একটা পেলাম বিন্দু। এটা নাম যদি বইয়ের মতো করে নাম দিই, এটা নাম দিলাম মনে করো এ, এটা নাম দিলাম মনে করো বি। তাহলে প্রশ্ন তোমাকে বলছে, প্রশ্নটা ভালো করে বুঝে তাহলে আমি উত্তরে আসছি। এবার বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ টানা যায়, দেখো এ বি একটা এপি টানা হয়েছে, আরটা কি টানা হয়েছে, বিপি টানা হয়েছে। যে দুটি স্পর্শক টানা যায় বা অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। তার মানে এপি ইকুয়াল টু কি হবে, এখানে বিপি হবে। তুমি এটা প্রমাণ করে দেখাও। আরেকটা কি বলেছে, বলছে ওই স্পর্শকটা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তার মানে এটা যদি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে নিশ্চয়ই এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে কেন্দ্রে যোগ করতে হবে। এটার সঙ্গে এ এর সঙ্গে কেন্দ্রের নাম যদি ও দেওয়া হয়, এ এর সঙ্গে ওটাকে যুক্ত করলাম, আর ও এর সঙ্গে পিটাকে যুক্ত করছি, ও এর সঙ্গে। তাহলে এই যে এই স্পর্শক পেলাম, এই স্পর্শকটা কেন্দ্রে কোনটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা। আবার এই স্পর্শকটাও কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে, আর এই কোণটা যোগ করলে পেয়ে যাবো। তাহলে এখানে পাচ্ছি এই কোণটা। তাহলে এই যে দুটো স্পর্শক পেয়েছিলাম এপি আর বিপি, তাহলে এপি স্পর্শকটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণটা, এই কোণটার নাম কি এ ও পি। প্রশ্নে বলা হয়েছে তুমি দেখাও যে এটাও সমান হবে কোণ এ ও পি, তার সঙ্গে সমান হবে কোণ বি ও পি এর সঙ্গে। তাহলে এই কোণটার সঙ্গে সমান হবে, এই কোণটার সঙ্গে বি ও পি, এই কোণটার সঙ্গে সমান হবে। ক্লিয়ার হয়েছে? বি ও পি, তাহলে এই দুটো জিনিস আমাকে সমান দেখাতে বলেছে, এই দুটো হলো প্রামাণ্য। তো উপপাদ্য তো খুবই সহজ, প্রমাণ খুবই সহজ। এবার তাকাও এদিকে, এতক্ষণ পর্যন্ত প্রশ্নই বুঝালাম। কি বলছিলাম, উপপাদ্যকে 5টা পার্টে প্রমাণ করতে হয়। প্রথমে ছবি, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ। তাহলে প্রথমে আমাদের ছবি আঁকা হয়ে গেছে। তাহলে প্রদত্ত দিয়ে যে আমি লিখি, তাহলে প্রদত্ত দিয়ে লিখলে কি লিখবো, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে নাম এপি আর একটা নাম কি বললো বিপি, এবং তারা কেন্দ্রে কি কি উৎপন্ন করেছে, কোণ এ ও পি এবং কোণ বি ও পি উৎপন্ন করেছে। লিখতে পারি এটা, প্রশ্নে যা বলা আছে সেটাকে লেখা মনে হচ্ছে প্রদত্ত। তাহলে প্রদত্ত আমি বললাম কি, আমি লিখে দিব না এখানে, কারণ যেগুলো করে দেওয়া থাকে বইয়ে সেগুলো আমি লিখে দিই না, বুঝিয়ে দিই। তাহলে এখানে আবার বলছি যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে
এপি ও বিপি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে এবং তারা কেন্দ্রে কি উৎপন্ন করেছে, কোণ এ ও পি ও কোণ বি ও পি উৎপন্ন করেছে। তাহলে প্রামাণ্য, তাহলে কি প্রমাণ করতে হবে বলো? প্রামাণ্যতে 1 নম্বরে এটা এপি ইকুয়াল টু বিপি, তারপর 2 নম্বরে লিখবো এটা যে কোণ এওপি ইকুয়াল টু কোণ বিওপি। এটা হচ্ছে প্রামাণ্য। তাহলে কি প্রদত্ত হয়ে গেল, ছবি হয়ে গেল, প্রদত্ত হয়ে গেল, আর প্রামাণ্য হয়ে গেল, 3টা পয়েন্ট হয়ে গেল। লাস্টে 4 নম্বর পয়েন্টে কি আসছে, অঙ্কন। অঙ্কন কি কি অঙ্কন করা হয়েছে দেখো, দেখেন যোগ যোগ করেছি কি কি, ও এর সঙ্গে পি কে যুক্ত করা হয়েছে, ও এর সঙ্গে এখানে পি কে যুক্ত করা হয়েছে, সেমিকোলন দিলাম। ও কমা পি মানে ও এর সঙ্গে পি কে যুক্ত করেছে, সেমিকোলন মানে এটা একটা কম বোঝাচ্ছে। তারপরে দেখো এবার ও এর সঙ্গে এ কে যুক্ত করা হয়েছে, ও এর সঙ্গে ও কমা এ, সেমিকোলন দিলাম। আবার দেখো ও এর সঙ্গে আমি বিটাকেও যুক্ত করেছি, তাহলে ও এর সঙ্গে বিটাকেও যুক্ত করা হয়েছে, কারণ এগুলো সবগুলো অঙ্কনের মধ্যে পড়ে যাচ্ছে। আর কি করা হয়েছে, এ এর সঙ্গে পি কে যুক্ত করা হয়েছে, এ এর সঙ্গে এ এর সঙ্গে পি কে যুক্ত করা হয়েছে, সেমিকোলন। আরেকটা বি এর সঙ্গেও পি কে যুক্ত করা, সবগুলো এগুলো কি হয়ে গেল, সবগুলোই তোমার এগুলো কি বলো, অঙ্কের মধ্যে ঢুকে আছে। তাই এই 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 কথাগুলো তোমার লিখলেও হবে অঙ্কনের মধ্যে, না লিখলেও কোনো ব্যাপার নেই, কারণ আমি প্রদত্তের মধ্যে অলরেডি বলে ফেলেছি এগুলোকে, যে কোনটা কি জিনিস সেটা আমি বলে ফেলেছি। সেটা না লিখলেও কোনো সমস্যা নাই, আর তুমি লিখলেও কোনো সমস্যা নেই, তোমাদের বইয়ে যেমন লিখেছে তুমি লিখতে পারো এটা। অলরেডি আমি এপি কি জিনিস, বিপি কি, আমি এপি এ এর সঙ্গে যদি পি কে যুক্ত না করি তাহলে তো আমি এপি পাবোই না, তাই কি না? প্রশ্ন পড়েছে তুমি দেখাও যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক টানা হয় বা অঙ্কন করা যায়। আমি তো প্রদত্তের মধ্যেই বলে দিয়েছি, কি বলেছি, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে দুটি স্পর্শক মানে এপি ও বিপি অঙ্কন করা হয়েছে। আমি তো আগে বলে দিয়েছি, প্রদত্তের মধ্যে বলে দিয়েছি, এবং তারা কেন্দ্রে কোণ এওপি ও কোণ বিওপি উৎপন্ন করেছে। যেহেতু আমি বলে দিয়েছি এটা তোমার এরকম ভাবে, তা আমি যদি যোগ না করি তাহলে এখানে কোনটা পাবো কিরকম ভাবে? তো অলরেডি ওখানে ইনডাইরেক্টলি ভাবে আমার ওখানে প্রদত্তের মধ্যে বলে দেওয়া হয়েছে। সেই জন্য এটা তোমার লিখতেও পারো, লিখলেও কোনো সমস্যা নেই অঙ্কনটা, আর না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে অঙ্কন অবধি হয়ে গেল, চলে আসবে প্রমাণ। এবার প্রমাণটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, প্রমাণটাই গুরুত্বপূর্ণ। তাই আমাদের বলেছিল যে তুমি প্রমাণ করে দেখাও, কি কি বলো, এটা ভুললে হবে না, গন্তব্যস্থল তো ভুললে হবে না। এর আগের দিন বলেছিলাম প্রমাণ করা মানে একটা গন্তব্যস্থল, ওখানে গিয়ে পৌঁছতে হবে। গন্তব্যস্থল যদি আমি ভুলে যাই তাহলে তো রাস্তা যেতে যেতে আমি ঘুরে আসবো, আবার কোথায় যাবো সেই জায়গাটাই আমি ভুলে যাই। তাহলে কি কি প্রমাণ করতে বলেছিল, এটা বলেছিল এপি ইকুয়াল টু বিপি, এটা 1 নম্বর প্রমাণে বলেছে। আরেকটা বলেছে কোণ এ ও পি এটা হবে সমান কার সঙ্গে, কোণ বি ও পি এর সঙ্গে এর সমান হবে। তাহলে এই দুটো জিনিস আমাকে সমান দেখাতে হবে। আমি সাইডে লিখে রাখলাম একটা সাইডে, এটা তোমাদের লেখার দরকার নেই, আমার মনে রাখার জন্য লিখে রাখলাম, এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে। চলে এসো প্রমাণ। এবার দেখো প্রমাণটা কি বলেছে, দেখো এবার প্রমাণটা কিরকম ভাবে করবো। তো যে কোনো একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে ঠিক তার আগের উপপাদ্যের হেল্প নিতে হয়। তাহলে এটা পড়ছি কত নম্বর উপপাদ্য, 41 নম্বর উপপাদ্য। ঠিক তার আগের উপপাদ্য কে ছিল, 40। আর 40 নম্বর উপপাদ্যে আমরা এটা জেনেছিলাম যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এই বিন্দুটা যদি স্পর্শক অঙ্কন করি, এটা মনে করো স্পর্শক, কারণ স্পর্শ বিন্দু থেকে নিলে ওটা স্পর্শক হয়ে যায়, তো স্পর্শ বিন্দু। তাহলে কোন একটা বিন্দুতে স্পর্শ যদি নেওয়া হয় তাহলে স্পর্শ বিন্দু আর এই কেন্দ্র যোগ করে দিই আমি, তাহলে ওটা কি হয়, পরস্পর কি হয়, লম্ব হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি আবার বলছি যে 40 নম্বর উপপাদ্যে আমরা কি জেনেছিলাম, যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। তাহলে এটা হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে এটা হচ্ছে কেন্দ্র। যদি যোগ করে দিই তাহলে এদের মধ্যবর্তী কোণ, লম্ব মানে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এখানেও আমরা এটা বলতে পারছি কিনা দেখো, বিপি হচ্ছে স্পর্শক আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বলো এই কোণটা 90 ডিগ্রি হবে কিনা, মানে লম্ব। আমরা 40 অনুযায়ী পেয়েছিলাম এটা। একই রকম ভাবে আমরা এটাও বলতে পারি এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা বলতে পারবো না 90 ডিগ্রি, কেন, দেখো স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী
ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব। আর পরস্পর লম্ব হওয়া মানে ওদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাই এটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, আর এটাও যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে 90 ডিগ্রি মানে আমরা জানি একটা দেখো টাকা এবার বি ও পি, দেখো এটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, বি ও পি ত্রিভুজ। আবার দেখো এ ও পি, এটা একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের, এখানে দুটো ত্রিভুজ আছে, আমি একটা ত্রিভুজের কথা বলছি, যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ কমপক্ষে মিনিমাম যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি ধরনের ত্রিভুজ বলি, সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আর এটাও হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি, তাহলে দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসমতার শর্ত হয় আর এইচ এস। কি বললাম, আর এইচ এস। তাহলে এই শর্ত অনুসারে যদি এই ত্রিভুজটাকে এবং এই ত্রিভুজটাকে কোন এ ও ত্রিভুজ এ ও পি আর ত্রিভুজ বি ও পি কে যদি আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে আমরা সর্বসম ত্রিভুজের আমরা কি জানি, অনুরূপ বাহু মানে একই রকম দেখতে বাহুগুলো সমান হয়। এই যে বাহু প্রমাণ করতে বলেছি আমাকে, এপি আর বিপি মানে বাহুকে বোঝাচ্ছে, দুটো পয়েন্ট দিয়ে বাহু হয়, আর তিনটা পয়েন্ট দিয়ে মানে কি পাই, ত্রিভুজও পাই আবার কোণও পাই। মাঝখানে পয়েন্টটা হচ্ছে কোণ। ওই একটা যদি কোণ পাই, ওই কোণটাকে আমরা আবার ত্রিভুজও কনভার্ট করতে পারি। দেখো নাহলে বলে রাখি, দেখো দেখো এ ও পি এটা একটা কোণকে বোঝাচ্ছে, আবার এই তিনটা পয়েন্টকে আমি যদি জয়েন্ট লাগিয়ে দিই, তাহলে কি হবে বলো, আবার ত্রিভুজ তৈরি হবে। মানে একটা কোণকে আমরা ত্রিভুজে কনভার্ট করতে পারি। তাহলে তোমাদের বুঝিয়ে রাখি, তোমাদের বলে রাখছি এগুলো এই কারণে, কারণ পরবর্তীতে তোমাদের আরো সুবিধা হবে। মানে একটা আমরা কি বললাম একটা কথা, যেটা কোণকে আমরা অলওয়েজ কিসে কনভার্ট করতে পারি, ত্রিভুজে কনভার্ট করতে পারি। বা ওই ত্রিভুজটাকে আমরা, ত্রিভুজের মধ্যে তো তিনটা কোণ থাকে, ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে, তার মধ্যে একটা কোণ পিছনে 90 ডিগ্রি, তার মানে এটাও সমকোণ ত্রিভুজ, এটাও সমকোণ ত্রিভুজ। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যে আমি দেখাতে পারি আর এইচ এস, এই শর্ত অনুসারে যদি সর্বসম হয়ে যায়, তাহলে আমরা কি দেখাতে পারি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, আবার কি হয়, অনুরূপ বাহুগুলো কি হয়, সমান হয়। কথাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। এখন আমি দেখাবো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে সর্বসম, দেখি পারি কিনা। দেখো ত্রিভুজ কার কার মধ্যে বললাম, ত্রিভুজ লিখি এখানে, ত্রিভুজ এ ও পি, ও কার বললাম, ও ত্রিভুজ বি ও পি দ্বয়ের মধ্যে, দ্বয় মানে দুইজন, তাহলে এই দুইজনের মধ্যে আমরা সর্বসম দেখানোর চেষ্টা করবো কোন শর্ত অনুসারে, আর এইচ এস। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আর এইচ এস কি আমরা গুরুত্ব দিই। শর্ত হচ্ছে একটাই সমকোণী ত্রিভুজের আর এইচ এস। আর মানে কি, আর মানে হচ্ছে সমকোণকে বোঝায়, 90 ডিগ্রিকে বোঝায়। এইচ মানে কি, এইচ মানে এইচ মানে হচ্ছে তোমার হাইপোটেনিয়াস, মানে হচ্ছে অতিভুজকে বোঝায়। আর এস মানে হয় লম্ব নাহলে ভূমি, যে কোনো একটাকে। তাহলে এই শর্ত অনুসারে তাহলে দেখি, বলো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে ওই তিনটা জিনিস সমান দেখাতে হবে বললাম, দেখি তিনটা জিনিস সমান পাচ্ছি কিনা। দেখো এই কোণটা 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি, আগে লিখেছি কোন ত্রিভুজকে, এওপি কে। তাহলে এখানে লিখতে পারি আমরা কোণ ও এ পি ইকুয়াল টু কি বলতে পারি আমরা, ও বিপি, ও বিপি ইকুয়াল টু বলতে পারি 90 ডিগ্রি। লেখার দরকার নাই, কারণ এটা বই অলরেডি লিখে দেওয়া আছে। কেন, কেন 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রি আগে বুঝে নাও। বুঝতে বলছি, বারবার বলছি, আগে বুঝতে বলছি, আগে বুঝে নাও। বইটা রেখে দাও এখন, বই তোমার কাছে পালাবে না, বই তোমার কাছে সারা জীবন থাকবে। কিন্তু আমি তো আর সারাক্ষণ থাকবো না তোমার সামনে। যদি ইউটিউবে দেখো বা ইউটিউবে যদি আমি আপলোড করি, তাহলে ইউটিউবে থাকবে এটা। আর না থাকলে আমি যেখান থেকে চলে যাওয়া মানে তো তোমার এখান থেকে আমাকে পাবে না, মানে আমার কথা বলে পাবে না। যদি আমি রেকর্ডিং করে রাখি বা আমি ইউটিউবে আপলোড করি, তাহলে হয়তো পাবে এটা। তাহলে কি বললাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। কেন সমান, কারণ দুজনে 90 ডিগ্রি। কেন সমান হলো, আমরা একটু আগে বললাম যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শক বিন্দুর সাথে পরস্পর কি হয়, লম্ব হয়। বলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি। এবার টাকা ওইদিকে ও বি, মানে আগে বলছি এই ত্রিভুজের কথা, তখন এটা বলি আগে। ও এ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ও বি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি একটা বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়, অলওয়েজ সমান হয়। এখানে আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু আমরা বলতে পারি ও বি। কেন, কারণ একই বৃত্তের কি এটা, ব্যাসার্ধ। কারণ একই বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ কি হয়, সমান হয়। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলো। ক্লিয়ার, দুটো জিনিস কিন্তু সমান আমি পেয়ে গেছি। আরেকটা জিনিস সমান দেখাতে হয়, আমি কি বলেছিলাম, আর এইচ এস শর্ত অনুসারে নিতে হয় সমকোণ ত্রিভুজে। আর এইচ এস মানে কি, একটা সমকোণ
হয় লম্ব না হলে ভূমির মধ্যে যে কোনো একজনকে নিতে হয়। দেখো অলরেডি আমার কাকে নেওয়া হয়েছে, এই দেখো লম্বকে নেওয়া হয়ে গেছে, ও এ আর ও বি লম্বকে নেওয়া হয়েছে। এবার কাকে নেবো এবার? আর এইচ এস, আর নেওয়া হয়ে গেছে এস, আর মানে 90 ডিগ্রি। এস মানে কোনটা? হয় লম্ব নাহলে ভূমি, ওদের মধ্যে যে কোনো একজন। তাহলে লম্ব এবং ভূমি, এই যে লম্ব, লম্ব এটা, লম্বকে নিচে মানে এটাই এস হয়ে গেল, এটাই হলো এস। তা আর হয়েছে, এস হয়েছে, বাকি আছে কি? এইচ। এইচ মানে কোনটা? অতিভুজ। দেখো এবার তাকাও, ও পি, ওপিটা হবে অতিভুজ কার? এই ত্রিভুজের অতিভুজ, আবার এই ত্রিভুজের অতিভুজ। তাহলে ওপিতে দেখো ওরও আছে আবার এরও আছে, ওটাকে বলতে পারি না সাধারণ বাহু এবং অতিভুজ, দুটোই অতিভুজ, দুটো হচ্ছে ওই সমকোণ ত্রিভুজের অতিভুজ। তাহলে ওপিটাকে আমরা কি বলতে পারি? সাধারণ। আমি সা লিখে রাখলাম, সা মানে সাধারণ, বা লিখে রাখলাম, বা মানে বাহু। তো সাধারণ বাহু। তাহলে ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে, এটা হচ্ছে কি বলো, সাধারণ বাহুটা কি? এটা অতিভুজ, এটা অতিভুজ। আর অতিভুজকে আমরা কি বলেছিলাম? এইচ। তাহলে এটা হয়ে গেল এইচ, এটা হয়ে গেল আর। আর লম্বটাকে কি বলেছিলাম আমরা? এস। তাহলে কি বললো? আর এইচ এস। এই শর্ত অনুসারে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ কি হয়ে গেল বলো? সর্বসম হয়ে গেল। এটা সর্বসম চিহ্ন। ক্লিয়ার? আমি এখানে শর্টে লিখে দিচ্ছি এই কারণে, কারণ তোমাদের বইয়ে অলরেডি করে দেওয়া আছে বলে আমি শর্টে লিখে দিচ্ছি। আমি আগে বললাম যেটা বই জিনিস লিখা করে দেওয়া থাকে সেটা আমি লিখে দিই না। তাহলে এই শর্ত অনুসারে আমি কি বলতে পারি? ত্রিভুজটা কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। আর আমরা কি জানি এবার? সর্বসম ত্রিভুজের অনুরূপ মানে একই রকম দেখতে বাহুগুলো কি হবে? সমান হবে। তাহলে বলে এখান থেকে এপি বাহুর মতো, মানে আগে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা অংশ কোনটা? এপি, এর এর মতো দেখতে কে বলো? বিপি। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান কেন? কারণ পাশে লিখতে হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ বা অনুরূপ বাহু। অনুরূপ অংশ না লিখে অনুরূপ, যেহেতু বাহু, এটা বাহু হয় দুটো পয়েন্ট দিয়ে, অনুরূপ বাহু লিখবো। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে একটা এটা, এটা তো আমার 1 নম্বর প্রমাণে বলেছিল, 1 নম্বর প্রমাণ হয়ে গেল আমার। আরটা কি বলেছিলাম? অনুরূপ কোণগুলো সমান হয়। দেখো এবার অনুরূপ কোণ, এই ত্রিভুজের যা কোণ, এই কোণটা কেন্দ্র উৎপন্ন করেছে এই ত্রিভুজে, এই ত্রিভুজের কেন্দ্র কোণ কোনটা? এটা। আবার এই ত্রিভুজের কেন্দ্র কোণ কোনটা? এটা। তা দুটো একই রকমই কোণ, তো আমি কি বলতে পারি? কোণ এ ও পি। তাহলে এটা বলতে পারি সমান কার সঙ্গে? কোণ বি ও পি এর সঙ্গে। কেন? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হয়ে গেল বলে। কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো আমরা কি জানি? সমান জানি। আবার সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো আমরা কি জানি? সমান জানি। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নাই। তো আমরা কোষে দেখি 15.2 এখনো যাইনি, তার আগে আমরা প্রয়োগগুলো করব, মানে তার আগের যতগুলো প্রশ্ন আছে সেগুলো করবো, তারপরে কোষে দেখিতে ঢুকবো। তো আমরা 15.2 অধ্যায়ে আছি আমরা, মানে কোষে দেখি 15.2 তো আগে হঠাৎ করে চলে আসেন, তার আগে তো মানে অধ্যায় সম্বন্ধে বলা হয়, তারপর তো অনুশীলনী শুরু করা হয়। তো আমরা কোষে দেখি 15.2, না না, এক কথায় অধ্যায় 15.2 এ আমরা এখন ঢুকে আছি। তা 15.2 এর পার্ট 1টা আমরা কমপ্লিট করলাম, আর পার্ট 1টাকে আমি এখানেই আমি রেখে দিলাম। আর পার্ট 2টা আমরা পরে যে নেক্সট যে অঙ্কগুলো আছে সেখান থেকে আরম্ভ করব।